শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষিত হয়েছে। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, রাজনৈতিক দলগুলোও নিচ্ছে প্রস্তুতি। এই যখন বাস্তবতা, ঠিক তখনই জামায়াত ইসলামী সহ বেশ কিছু ইসলামী রাজনৈতিক দল তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। পাশাপাশি জুলাই সনদ নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত সেই অর্থে ঐক্যমতে পৌঁছানো যায়নি। সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে জনমনেও প্রশ্ন এসেছে যে নির্বাচন যথাসময়ে এই যদি অবস্থা থাকে তাহলে সম্ভব কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। এবং সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি জুলাই সনদ পিয়ার, নির্বাচন কোন পথে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলে হুদা বাবুল, এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। গুম, খুন ও জুলাই গণহত্যায় সেনাবাহিনী, পুলিশ সহ জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদ ইসলামের। কাল আবারও সাক্ষ্য দেবেন ট্রাইব্যুনালে। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনে গণভোটের প্রস্তাব আলী রিয়াজের, পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে, আশা ইউরোপীয় ইউনিয়নের। আন্দোলনের নামে ভোটকে বাধাগ্রস্ত করা ঠিক হবে না, বলছে বিএনপি। ছয় দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি। কাল সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচির ডাক। 26 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা ইস্যু সহ তুলে ধরা হবে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের অগ্রগতি, ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। এবং ডেমো ট্রেন ভাঙ্গারি হিসেবে বিক্রি করা হবে রেল বিভাগ। ক্ষতি 600 কোটি টাকা, সাবেক মহাপরিচালক সহ 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা। দর্শক, আমরা দিনের প্রধান শিরোনামগুলো শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। জনাব সরওয়ার তুষার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় জুলাই সনদ পিয়ার, কোন পথে নির্বাচন। জুলাই সনদ নিয়ে যদি আলাপ করি, আজকে ঐক্যমত কমিশনের যে নতুন প্রস্তাবই বলবো একটি দেয়া হয়েছে, এ বিষয়ে আপনার মন্তব্য শুনবো। এবং আপনাদেরও কিছু প্রস্তাবনা ছিল এর আগে, রাজনৈতিক দলগুলো বলছিল সাংবিধানিক আদেশে করা হবে কিনা, গণভোটের বিষয়টি ছিল, গণপরিষদের ব্যাপার আপনাদের পক্ষ থেকে ছিল। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন শুনবো। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচককে আমি শুভেচ্ছা জানাই। আমরা জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনাটা হচ্ছে এখন একেবারেই শেষ পর্যায়ে আছি। সেখানে হচ্ছে যে জুলাই সনদটা তো হয়ে গেছে, কিভাবে আপনি বাস্তবায়ন করবেন এখানে এসে আলোচনাটা থেমে যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা জিনিসটাকে বেশি জটিল করে ফেলছি। এবং আজকে আমার এটা উপলব্ধি হলো যে এতদিন আমি লম্বা সময় আমি প্রায় পুরোটাতেই দলকে প্রতিনিধিত্ব করেছি, আমরা খুব বেশি জটিল বানিয়ে ফেলতেছি বিষয়টা। এত জটিল না। এবং এটার প্রধানত এটার জন্য দায়ী হচ্ছে রাজনৈতিক দলগুলোর অনৈক্য এবং সরকারের একটা ডিসাইসিভ পজিশন না থাকা। আজকে তারা হঠাৎ করে একেবারে শেষ পর্যায়ে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব, আমি অস্বীকার করব না, কিন্তু এটা একেবারে শেষ পর্যায়ে এসে আপনি যখন তুললেন, আমরা কখন এটা নিয়ে আলোচনা করব, কখন পর্যালোচনা করব, যে এটা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা একটা বাস্তবায়নটা করবে, একটা কনস্টিটিউশনাল অর্ডার বা সাংবিধানিক আদেশ দেবে, এবং সেটা যেদিন আদেশ দেবে সেদিন থেকে এটা কার্যকর হবে। তো এইটা যদি হয়, এভাবে আপনি জুলাই সনদটা বাস্তবায়ন করবেন। এবং তারা আবার বলছে যে ধরেন 1 সপ্তাহের মধ্যে সেটেল হয়ে গেল। ব্যাপারটা খুব প্র্যাকটিক্যাল, যে 1 সপ্তাহের মধ্যে আপনি সেটেল করে ফেললেন আলোচনাটা, এবং পরের সপ্তাহে সরকার, অর্থাৎ অক্টোবরে সরকার এই সাংবিধানিক আদেশটা দিয়ে দিল, যেটা তারা বলছে, এবং ওই দিন থেকে যেটা কার্যকর। তার ওই দিন থেকেই কিন্তু নতুন প্রায় নতুন সংবিধান বলেন বা এই রিফর্মড সংবিধান বলেন, যেটাই বলেন সেটা আপনি পাচ্ছেন। তারপর বলছে যে জাতীয় নির্বাচন যেদিন হবে, অর্থাৎ ফেব্রুয়ারিতে, সেদিন একটা রেফারেন্ডাম হবে। আচ্ছা, একই সাথে সেই রেফারেন্ডামে এই জনগণ এই যে সাংবিধানিক আদেশ এটাকে অনুমোদন করবে, এবং অনুমোদন করলে তখন থেকে এটা কার্যকর হবে। তো এটা কন্ট্রাডিক্টরি, কিন্তু মাঝখানে 3-4 মাস ধরেন আমরা একটা হাইপোথেটিক্যাল ধরে নেই
যে জনগণ রেফারেন্ডামে এটাকে উল্টে দিল, বললো যে আমরা এটার পক্ষে না। চিলিতে এরকম ঘটেছে এই 5-6 বছর আগে, অনেক ভালো জিনিস তারা বানিয়েছিল, কিন্তু জনগণকে যেহেতু তারা এর মধ্যে যুক্ত করে নাই, ফলে একটা অন্ধকারে থাকা জিনিস সম্পর্কে জনগণ এটাকে রেফারেন্ডামে না করে দিয়েছে। আমি আশা করি যে বাংলাদেশে এরকম ঘটবে না যদি সব রাজনৈতিক দল একমত থাকে, কিন্তু তবু এটা তো হলো না, মানে জিনিসটা হলো না। আপনি সাংবিধানিক আদেশটা দিলে আপনি বলেন যে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে আমি সংবিধান সংশোধনী করব, অথবা আপনি বলেন যে আমি রেফারেন্ডাম করবো, এই দুটো তো একসাথে দরকার নেই। এটার করার মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে একটা জটিল বানিয়ে ফেলা হচ্ছে আর কি। মূল প্রশ্নটা হচ্ছে যে আবার তারা বলেছেন আরেকটা জিনিস যে জুলাই প্রোক্লেমেশন, মানে তারা বলতেছেন এটা ডিক্লারেশন, যেটা প্রধান উপদেষ্টা দিলেন সংসদ ভবনের সামনে। প্রোক্লেমেশন এবং ডিক্লারেশনের মধ্যে পার্থক্য আছে, স্পষ্ট পার্থক্য আছে। প্রোক্লেমেশন মানে যেটার আইনি একটা, মানে এটা একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট, কিন্তু ডিক্লারেশন কিন্তু কোনো লিগ্যাল ইনস্ট্রুমেন্ট না। যেমন ধরেন যখন কোনো দেশের সংবিধান থাকে না কিংবা সংবিধানকে স্থগিত করা হয়, তখন কিন্তু আপনি প্রোক্লেমেশন দ্বারা দেশ পরিচালনা করেন, ওইটা একটা ডিফ্যাক্টো সংবিধানের ভূমিকা পালন করে, মানে তার একটা লিগ্যাল ভিত্তি থাকে। এই সংবিধানের তো, এই প্রোক্লেমেশনের তো আপনি কোনো লিগ্যাল ভিত্তি দেন নাই, আপনি বলেন নাই যে এটা কোনো আইনি ভিত্তি থাকবে, কিন্তু বলা হচ্ছে এটারই 22 ধারার মধ্যে থেকে সরকার এটা ডিরাইভ করেছে। আপনি প্রবলেমটা বুঝতে পারছেন যে দিস ইজ নট আ লিগ্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে যদি লিগ্যাল ইনস্ট্রুমেন্ট না হয়, আপনি কিভাবে ওটা 22 অনুচ্ছেদ থেকে এই সিদ্ধান্ত টানছেন? এটা তো টানা যায় না। তারপরে সমস্যা হচ্ছে তারা ওই 22 ধারার পরে আবার ওই প্রোক্লেমেশনেই তারা বলেছে যে নেক্সট ইলেকশনের পার্লামেন্টের মধ্যে তারা এটাকে ওই রিফর্ম কনস্টিটিউশনের মধ্যে জায়গা দেবে এই প্রোক্লেমেশনটাকে। তার মানে এটা কার্যকর হবে ইলেকশনের পরে, জনপ্রতিনিধি মানে যে সরকার আসবে পরবর্তী সেখানে করবে। তো সেটা যদি হয়, তার মানে এটা প্রমাণ করে যেটা এখন, যেটা আমরা চেয়েছিলাম যে আপনাকে প্রোক্লেমেশন করতে হবে, এখন যেটা লিগ্যাল একটা ভিত্তি আছে, কিভাবে সেটা না, এখন যদি লিগ্যাল ভিত্তি না থাকে তাহলে এটা প্রোক্লেমেশন না, এটা ডিক্লারেশন। তারা নেমিংটা ঠিক কি করেছে, এটা ডিক্লারেশন, কিন্তু তারা এটার কাছ থেকে আবার একটা প্রোক্লেমেশনের কাজ করিয়ে নিতে চাচ্ছে। এত গোজামিল কোনো দরকার ছিল না। আমরা এটা সিম্পল রাখতে পারতাম যে ইলেকশনের আগেই সংবিধান, আমাদের একটা নতুন সংবিধান বা মানে বা রিফর্ম সংবিধান, যেটাকে আমরা সংস্কারকৃত সংবিধান লাগবে, এবং পরের পার্লামেন্টটা এটার অধীনে গঠিত হবে। এইটা হচ্ছে মূল তর্ক। এটা করার জন্য আপনি গণভোট করলে সিম্পল গণভোট করে ফেলেন। গণভোট বাংলাদেশে হয়েছে, যেমন জিয়া রহমান আমলে যখন গণভোট হয় তখন ওটার মধ্যে 19 দফাটার মানে ইনকর্পোরেটেড ছিল। আপনি তো শুধু চার্টারের উপর নেবেন, চার্টারের ভিতরে অনেক কথা থাকবে। অথবা আপনি গণপরিষদ করেন, অথবা আপনি ইলেকশনের পরে সরকারের কাছে যান, অথবা আপনি কনস্টিটিউশনাল অর্ডার করেন, যে কোনো একটা। এরকম এতগুলো পদ্ধতি একসাথে নিয়ে একটা ভজকট পাকানো হচ্ছে। এটা গেল একদিক, এটা হলো কমিশনের প্রস্তাব, যেটা আমরা আজকেই মাত্র তারা প্রথম বলেছে, এবং আমরা বলেছি যে এটা নিয়ে আমাদেরকে আরও ভাবতে হবে। আজকে আপনারা প্রথম বললেন, এর আগে আমরা কিছুদিন পত্রপত্রিকায় দেখেছি, কিন্তু আজকে অফিসিয়ালি দেখলাম। এর বাইরে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে, বিশেষত যেগুলো একটু বিএনপি পন্থী রাজনৈতিক দল বা বিএনপি সমমনা বলাটা ভালো হবে, যারা বিএনপির সাথে অতীতে আন্দোলন করেছে, তারা একটা নতুন কথা তুলেছে আজকে। সেটা হচ্ছে, এবং এটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যে আপনি এর কাছে যান 106, আচ্ছা, ওই সুপ্রিম কোর্টের কাছে একটা মতামত চান যে কিভাবে আমরা সনদ বাস্তবায়ন করব। এটাও কিন্তু আবারও একটা সমস্যা, মানে যেটা হচ্ছে যে আমরা যেটা বিরোধিতা করেছি যে আপনি পরের পার্লামেন্টের কাছে এটা নিতে পারবেন না, কারণ পরের পার্লামেন্টের কাছে সংস্কার নিলে তারা কিন্তু সংস্কার করতে পারবে না, তারা স্রেফ সংশোধনী করতে পারবে যতটা এই সংবিধান অ্যালাউ করে, ততটা। বেসিক স্ট্রাকচার পরিবর্তন করে এমন কোনো পরিবর্তন আপনি পার্লামেন্টে করতে পারবেন না। কিন্তু সংবিধান এবং সংসদের অভিভাবক তো সুপ্রিম কোর্ট। সংসদের অভিভাবক সুপ্রিম কোর্ট এটা বলতে পারবেন না আপনি। সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট এটাও না, সংবিধানকে ব্যাখ্যা করবে সুপ্রিম কোর্ট প্রয়োজন পড়লে। সেই ব্যাখ্যাটা তো তার কাছে চাইতেই পারে না, আপনি তো ব্যাখ্যা চাচ্ছেন না, আপনি একটা নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রণয়ন করবেন, সেটার সিদ্ধান্ত তার কাছ থেকে জানতে চাচ্ছেন। তো একটা সুপ্রিম কোর্ট কি একটা সংবিধানের অধীনে পরিচালিত হয়, সুপ্রিম কোর্ট কিন্তু সংবিধানের অধীনে। আপনি তো এই সংবিধানেরই বেসিক স্ট্রাকচার বদলাচ্ছেন, যেমন আপনি বলছেন যে আপার হাউসে পিয়ার হবে, আপনি বলছেন যে ওই যে কোর্টের বিকেন্দ্রীকরণ হবে, এগুলো তো বর্তমান সংবিধানে নাই। দ্যাট মিনস আপনি এই সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারও নাই, তাহলে আপনি এই সংবিধানের বেসিক স্ট্রাকচারকে বদলে ফেলছেন। দেখেন বাংলাদেশের যতবার বিভিন্ন সংশোধনীকে অসাংবিধানিক বলা হয়েছে, কেন বলা হয়েছে? কারণ ওগুলো বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করেছে। তার মানে পার্লামেন্টে আপনি বেসিক স্ট্রাকচার ভায়োলেট করতে পারবেন না, এমনকি আদালতও বেসিক স্ট্রাকচার ভায়োলেট করতে পারবে না, বরং আদালত বেসিক স্ট্রাকচারকে রক্ষা করবে, এটাই তার কাজ। তাহলে আপনি এখন যে জিনিসগুলো নিয়ে কাজ করছেন কমিশনে, সেগুলো হচ্ছে এই বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। সেটার জন্য আপনি এই সংবিধানের অধীনে গঠিত সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চাইতে পারেন না। এত বড় গোজামিল এবং এত বড় ব্লাফ দিয়ে কোনো রাষ্ট্র চলে না। এটাকে কিপ ইট সিম্পল, যে কোনো একটা পদ্ধতি নিতে হবে। এবং যেটা আমরা বুঝলাম যে যেহেতু সংসদে গিয়ে সংস্কার করাটা অনেকগুলো দল একমত হচ্ছে না, গণ অধিকার পরিষদ রাজি হচ্ছে না, আমরা রাজি হচ্ছি না, জামায়াত ইসলাম রাজি হচ্ছে না, এমনকি বিএনপির সমমনা কিছু দলও রাজি হচ্ছে না। এই কারণে আমাদেরকে এখন কোর্ট দেখানো হচ্ছে। এখন রাজনৈতিক সিদ্ধান্তে আপনি যদি কোর্টকে ইনভলভ করেন, বাংলাদেশের অতীত নজির কিন্তু খারাপ। যেমন আন্দোলনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, এটা তো একটা আন্দোলনের ফসল।
এবং তখন যখন বিএনপি এটা ত্রয়োদশ সংশোধনী করেছিল, মনে করে দেখেন 96 সালের আগে, ওটা কিন্তু আন্দোলনটাকে অ্যাকনোলেজ করেছিল বিএনপি সরকারে থাকা অবস্থায়, এবং এটা একটা ডেমোক্রেটিক অ্যাপ্রোচ যে পিপল আন্দোলনের মধ্যে দিয়ে একটা জিনিস চেয়েছে, আপনি আমরা হচ্ছে সেটাকে অ্যাকনোলেজ করলাম। আওয়ামী লীগ কি করেছে, কোর্টকে ব্যবহার করে ওই আন্দোলনের ফসলটাকে বাতিল করে দিয়েছে, যেটা একটা পিপলস মুভমেন্ট আদালত দ্বারা স্বীকৃত, সেটাকে আপনি আবার অনেকগুলো বছর পরে এসে আদালতের মাধ্যমে বাতিল করে দিলেন। এই যে রাজনৈতিক সিদ্ধান্তে আদালতকে ব্যবহার করা, এটা কিন্তু খারাপ। এখন আবার সেই দিকে যেতে চাচ্ছে কমিশন, বা কমিশন না, বিএনপি এবং অন্য কয়েকটা দল, এটা আমাদেরকে ভালো কোনো দিকে নিয়ে যাবে না। ফলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি এই সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে চাচ্ছি। যদি করতে চাই তাহলে আমাদেরকে পার্লামেন্টে যাওয়া যাবে না, অন্য কোনো পদ্ধতি বের করতে হবে। সেটা একটা পদ্ধতি, এরকম 2-3টা পদ্ধতির গোজামিল দিয়ে আমরা শেষ পর্যন্ত মানে সুবিধা করা যাবে না। ওয়েল, জনাব ফজলে হুদা বাবুল যে বিষয়টি বলছিলেন যে রাজনৈতিক সিদ্ধান্ত আদালতের মাধ্যমে সমাধান, সেই নজির কি খুব ভালো? রাজনীতি হচ্ছে সকল নীতির রাজা। আপনি যদি বলেন সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি এবং রাষ্ট্রনীতি, সব কিছুরই উপর কিন্তু রাজনীতি। এখন রাজনৈতিক নেতৃত্বরা যদি একমত হতে না পারে একটা স্বাধীন দেশে, সেক্ষেত্রে তাহলে তারা যাবে কোথায়? যাওয়ার কিন্তু একটি জায়গায় আজকের যে, তাহলে তো ওইভাবে বলতে গেলে যদি কোর্ট যদি এটার সিদ্ধান্ত না দিতে পারে, তাহলে তো এই সরকারও অবৈধ, প্রফেসর ডক্টর ইউনূসও অবৈধ, তাহলে তো আমাদের যত কিছু হচ্ছে, এই ঐকমত্য কমিশন অবৈধ, সব কিছুই অবৈধ হয়ে যাবে। আসলে বিষয়টা হচ্ছে যে যদি রাজনৈতিক দলগুলো একমত হতে পারত, এখন একমত হবে না, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ একমত না হওয়ার কারণেই ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব চিন্তাভাবনা থাকে, নিজস্ব এজেন্ডা থাকে, নিজস্ব লক্ষ্য থাকে, নিজস্ব কর্মপন্থা থাকে, নিজস্ব ওয়ে অফ সাবমিটিং টু দ্য মাস পিপল, দে ডু প্রিপেয়ার দেমসেলভস অন দ্যাট ওয়ে। তো বিএনপিরও এটা আছে, জামাতেরও আছে, এনসিপিরও আছে, প্রত্যেকটা দলের আলাদা আলাদা আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে যখন নির্বাহী বিভাগ যখন সিদ্ধান্ত নিতে পারছে না, বা তার সিদ্ধান্তের সাথে সবাই আমরা একমত হচ্ছি না, তখন কিন্তু একটাই জায়গা থাকে, সেটা রাষ্ট্র বলেন, সংবিধান বলেন, সব কিছুর একটা দিক নির্দেশনা কিন্তু সেটা কোর্ট দেয়। কোর্ট কখনো কখনো কিন্তু সুমোটো হয়েও দেয়। আজকে যদি আমরা যারা বলছি যে 106 ধারা, আচ্ছা 106 ধারা যদি আপনি না মানেন, তাহলে আপনি সংবিধানের এই ধারার বলেই তো আজকে প্রফেসর ইউনূস, আজকে সমস্ত উপদেষ্টাবৃন্দ, আজকে সমস্ত রাষ্ট্রকার্যগত 1 বছর তাহলে আমাদের কাছে ভুল প্রমাণিত হবে। এবং সেক্ষেত্রে কি তাহলে কি প্রধান বিচারপতি কোন জায়গায় থাকবেন? কারণ প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন তো রাষ্ট্রপতি। আমরা তো রাষ্ট্রপতিকে রেখেই এই জায়গাটাই এসেছি, এবং সেটা কিন্তু 106-এর আন্ডারে। তো এখন যে কথাটা এখানে এসছে যে ঐকমত্য কমিশন যে জুলাই সনদকে যে একটা আইনগত বৈধতা দিতে হবে, এই বৈধতাটা কিভাবে হবে? এটা এনসিপি একভাবে চাচ্ছেন, একটা জামাত এক প্রকারে চাচ্ছেন, এবং বিভিন্ন দল একভাবে, আবার অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ জায়গায় তারা কিন্তু একমত যে না, এটা দিতে হবে। এটা কিন্তু বিএনপি কোনোদিনও বলেনি যে আমরা জুলাই সনদের সাথে নাই, আমরা জুলাই প্রক্রিয়াটা কি হবে সেটি নিয়ে প্রক্রিয়াটা কি হবে। এখন বিএনপির কথা হচ্ছে যে আজকে আমরা এই জিনিসটা এইভাবে করছি, করবার পর যদি পরবর্তীতে রাজনৈতিক দলগুলো একমত হলেন, কিন্তু হবার পর কোনো এক সাধারণ ব্যক্তি কোর্টে যে এটা চ্যালেঞ্জ করলেন, তখন এটা কিন্তু পাল্টে যাবে। এবং তখন কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব না, কিন্তু উনি কিন্তু একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এবং একমাত্র সরকার ডক্টর ইউনূসের সরকার। আমার মনে হয় শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে একমাত্র সরকার ডক্টর ইউনূসের সরকার, যে সরকারটার কোনো বিরোধী দল নাই, আমরা সবাই তাকে সাপোর্ট করি। এই ডক্টর ইউনূস যখন কোর্টে এটা অবৈধ ঘোষণা হবে, তখন কিন্তু ডক্টর ইউনূসের ক্রেডিবিলিটি, তার যে অর্জন, তার যে বিশ্বে যে তার খ্যাতি, এগুলো কিন্তু সব কিছু, এবং ওভারঅল বাংলাদেশও কিন্তু একটা সমস্যায় পড়বে। তো এজন্য আমরা বলছি যে দেখুন, রাজনৈতিক বিভাজন থাকবে, কোর্ট যদি এটা মেনে না নেয়, আমরা কোর্টের আইনে, আমরা কোর্টকে আমরা মেনে নিব, জনগণও কোর্টকে মেনে নেয়।
এই জন্য আমরা বলছি যে লেট ইট বি টু থ্রু দ্য কোর্ট, যদি আপনারা এইটাই চান। আসলে বিষয়গুলো এমনভাবে আমরা পেঁচিয়ে ফেলেছি, এটার সর্বশেষ ভুক্তভোগী কিন্তু জনগণ হচ্ছে। আপনি শিরোনামে বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হবে। আপনি দেখেন, আমরা খুব এক্সপার্ট নিয়ে আসলাম সিঙ্গাপুর থেকে, উনি ভালো ইংরেজিও বলেন, বিদেশিদেরকে নিয়ে আসলেন, কিন্তু বিনিয়োগ আসেনি। আজকেও নিউজে দেখলাম যে আপনার চিটাগং পোর্টে এখনও ট্রাফিক জট, এবং তাদের কাছে যথাযথ স্ক্যানার না থাকার কারণে এবং অন্যান্য ইকুইপমেন্ট না থাকার কারণে কন্টেনার খালাসে দীর্ঘসূত্রিতা। আমাদের দেশটা কিন্তু ঠিক হয়নি এখনো। কাজে আমরা যদি এভাবে নিজেরা চলতেই থাকি, সাধারণ জনগণ কিন্তু এটা সাফার করবে। আজকে এই ধর্মঘট, কালকে ওই দাবি দাওয়া, আজকে এই কালকে ওই মব, এইভাবে আমরা এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে আমরা একটা ইস্যুর পর ইস্যু একটা করে দোষ দিয়ে যাব। ঐকমত্য কমিশন হয়েছে, আমরা দীর্ঘদিন আলোচনা করেছি, এটা একটা ভালো জিনিস। সবাই আমরা যারা ফ্যাসিবাদের বিরোধী ছিলাম, যারা রাজপথে ছিলাম, সবাই একসাথে বসেছি, অনেক বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি। বিএনপির এখানে একটাই কথা হচ্ছে, যেটা হচ্ছে যে আমরা এমন কিছু করব না সংবিধান ছাড়া বাকি যে কোনো সংস্কার আমরা, হয়তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু করছেন নির্বাহী আদর্শে, কিছু আমরা আলোচনার মাধ্যমে করছি, কিছু সংস্কার আমরা দেখতে পাচ্ছি, বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এখন বিচার প্রক্রিয়াকেও যদি আমরা বাধাগ্রস্ত করি, এটাকে যদি কন্টিনিউ না করি, হ্যাঁ, আমরা যখন সমস্ত রাজনৈতিক দল একমত হয়ে জুলাই সনদ আমরা যখন সাইন করব, তখন এটা কোনো রাজনৈতিক দল যদি পরবর্তীতে এটা না মানে বা এটাকে কার্যকরী বা আইনগত ভিত্তি দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের গাফিলতি করে, অবশ্যই সাধারণ জনগণ সেটার বিচার করবে, অবশ্যই তাদের জাতি কোনোদিনও ক্ষমা করবে না। যে জুলাই স্পিরিটের সাথে সমস্ত রাজনৈতিক দল যেহেতু একমত, এই মুহূর্তে আমার মনে হয় যে বিষয়গুলো সাংবিধানিক বিষয়গুলো আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের রক্ষক, আমরা রক্ষকের কাছে যেয়ে আমরা তার কাছে বিচারটা নিয়ে আসতে পারি, এবং এটা সবাই আমরা মেনে নিব, বিএনপিও মেনে নিব, এবং এটা আমাদের নীতিগত প্রস্তাব দেয়াই হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একটা বিরতি নিব, এর পরে এসে আমরা আবার এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব সরোয়ার তুষার, যে বিষয়টি আলাপ করা হচ্ছিল যে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে না পৌঁছে সেক্ষেত্রে কোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই, সেই বিষয়টি বলবেন। পাশাপাশি এটিতে একটি আলোচনা আছে, পাশাপাশি এই যে আমাদের যখন নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর আবার কিছু কর্মসূচি দেখা যাচ্ছে, জামায়াত ইসলাম সহ, এবং এই কর্মসূচির মধ্যে নির্বাচন পদ্ধতির বিষয় আছে, রাজনৈতিক দলকে নিষিদ্ধের দাবি আছে, এইসব বিষয়গুলো কিভাবে দেখেন সেটিও একটু আলোকপাত করবেন। এক নম্বর কথা হচ্ছে যে কোর্টকে আসলে পলিটিক্যাল বিষয়ে, যেটা মানে রাজনৈতিক উইল এবং পিপলস উইল, এটার ব্যাপারে তো কোর্ট তো এটার বিরুদ্ধে যেতে পারে না। কোর্ট তো সবসময় এটার অধীনে। কোর্টের কাজ হচ্ছে, আমি যেটা বললাম, যে একটা সংবিধানকে ব্যাখ্যা করা, একটা এক্সিস্টিং সংবিধানকে সে ব্যাখ্যা করতে পারে, কিন্তু এক্সিস্টিং সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে চাচ্ছেন, এটার বিষয়ে কোর্ট কি অপিনিয়ন দেবে? এখন ধরেন উপায়টা কি? এক্সিস্টিং সংসদ তো নাই, আপনি সংসদ তো এটা আরও আগে করতে পারবে না। সংসদ কেন করতে পারবে না? কারণ আমরা তো শুধু সংশোধনী নিয়ে কাজ করছি না, অ্যামেন্ডমেন্ট না তো এটা। যেমন ধরেন আমাদের এখানে 8ম সংশোধনী কোর্ট অসাংবিধানিক বলে বাতিল করে দিয়েছিল এরশাদের আমলে। কেন? কারণ ওই সময়টা ছিল যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ। তখন কোর্ট বলেছিল যে এটা অসাংবিধানিক, কারণ আমাদের স্টেটটা হচ্ছে একটা ইউনিটারি স্টেট। ঠিক আছে, এখন আবারও কিন্তু এই প্রস্তাব এসেছে যে হাইকোর্টে বিকেন্দ্রীকরণ করতে হবে এবার। তাহলে আপনি কি এটা তো রায় আছে, এখন আপনি যদি 72 সংবিধানের অধীনে গঠিত সংসদের কাছে, যেটার ব্যাপারে আগে রায় দেওয়া হয়েছে, সে একই জিনিস আবার গিয়ে ওখানে চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা তো রায় আছে অলরেডি। বিএনপিও কিন্তু এটা চায় যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, কিন্তু এটা আপনি পার্লামেন্টে কীভাবে করবেন? এইট অ্যামেন্ডমেন্টে তো এটা, আমি একটা সিম্পল উদাহরণ দিলাম আর কি, এইট অ্যামেন্ডমেন্টে অলরেডি এটার ব্যাপারে বলা আছে যে এটা অসাংবিধানিক। ফলে ওই কনস্টিটিউশন, 8ম সংশোধনী, সেটা হ্যাঁ 8ম সংশোধনী, মানে সংবিধানের অধীনে গঠিত সংসদের কাছে আপনি এটার ব্যাপারে অপিনিয়ন চাইতে পারবেন না। এটা হচ্ছে বক্তব্য। এই কারণেই আমরা গণপরিষদের কথা বলেছিলাম যে একই নির্বাচনের মধ্যে দিয়ে যারা বিজয়ী হবে তারা গণপরিষদ এবং পার্লামেন্ট গঠন করবে। সিম্পল, তাদের কাছে সরকার পরিচালনার ম্যান্ডেট থাকবে, তাদের কাছে সংবিধান পরিচালনা করার ম্যান্ডেট থাকবে, সংবিধান পরিবর্তন করার ম্যান্ডেট থাকবে। এই সিম্পল জায়গাটা তো কেউ একমত হচ্ছে না। একমত হলেই কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হয়ে যেত। দ্বিতীয় ব্যাপার, আপনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলো আন্দোলন তো এই সরকার তো শুরু থেকেই বিভিন্ন আন্দোলনের নাস্তানাবুদ।
রাস্তা আপনি দেখেন যে প্রায় তারা একটা হিসাব দিয়েছিল যে 200-র বেশি আন্দোলন হয়েছে, কাজের অকাজের, বেশিরভাগ আন্দোলনই আসলে অকাজের, এবং একটা ক্যাওস সৃষ্টি করেছিল তখন। সেটা একটু কমেছে, এবং দেখেন বিএনপিও কিন্তু যমুনার সামনে আন্দোলন করেছে, এবং তখন তারা বলেছিল যে ওই যে একটা গান তারা গাইলো যে যমুনা রে যমুনা আমরা কিন্তু যমুনা, এবং সেখান থেকে তারা 2জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। তারপর কোনো একটা কিছু হয়েছে যে আর ওই উপদেষ্টার পদত্যাগ চান না, এবং ওই উপদেষ্টার দুতিয়ালিতে কিন্তু লন্ডনে মিটিং হয়েছে, মানে যে সিকিউরিটি অ্যাডভাইজার, কিছু একটা ঘটেছে বোঝা যায়। এনিওয়ে, এখন আবার জামায়াত ইসলাম আন্দোলনে নামছে তার সমমনা কয়েকটা দল নিয়ে। আমরা মনে করেছি যে এখন যখন মানে আলোচনাটা চলমান, এই সময় আন্দোলন করাটা একটা ভুল বার্তা দেয়। মানে আপনি কার বিরুদ্ধে আন্দোলন করছেন, কেন আন্দোলন করছেন, এগুলো তো পরিষ্কার না। পাশাপাশি পিআরের যে দাবি, হোল পার্লামেন্টে এর ব্যাপারটি আসবো, আপনি একটু যদি এই যে নিষিদ্ধের ব্যাপারটি বলেন, যেমন জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপার। জাতীয় পার্টি নিষিদ্ধ, আপনি ওই যে জুলাই ডেক্লারেশন যেটা, ওটাকে যদি আমি রেফারেন্স ধরি, ওখানে আপনি বলেছেন যে 14 এবং 24 এই দুটা ইলেকশন মানে অবৈধ। 14, 18, 24। হ্যাঁ, 14, 18, 24, তার মধ্যে আমি 14টাকে শুরু ধরতে পারি, যেখানে জাতীয় পার্টি মানে বাংলাদেশি ইনস্টিটিউশনসগুলো ডেমোক্রেসিকে ধ্বংস করাটা শুরু হয়েছে ওই 14 ইলেকশন থেকে। সেটাতে জাতীয় পার্টিটাকে বৈধতা দিয়েছে, এবং সেই সময় জিএম কাদের ভারত সফর করে এসে দেশে মিডিয়ার সামনে বলেছেন যে ভারত থেকে নির্দেশিত হয়েছি, কাদের সাথে বসেছে এটা বলা যাবে না। মানে পরিষ্কারভাবে আপনি ওই অবৈধ ইলেকশনটাকে বৈধতা দিয়েছেন আরেক দেশের, পাশের দেশের ইন্ধনে। ওটা সর্বশেষ ইলেকশন যেটা ছিল সেটা 14 সালে, 24 সালে। 24 সালে না, এটা বলতে 14 সালের। 14 Anyway, সালে, যাই হোক, আচ্ছা। 14তেও তো যে সুজাতা সিং এসে জাতীয় পার্টিকে কিভাবে নিয়ে 14 আসলো, সেটা হ্যাঁ, আর বলছি। ওইটা হলো 24, ইউ আর রাইট। তাহলে এই যে তার মানে তো আরো আমার পয়েন্টটা আরো বেশি পোক্ত হচ্ছে যে দুইটা ইলেকশনে আপনি এই কাজটা করেছেন, এবং আবার এই সরকারের সিদ্ধান্ত হচ্ছে যেটাতে সকল রাজনৈতিক দল একমত যে এখন এই দুটো ইলেকশন অবৈধ। তাহলে এই ইলেকশন যারা বৈধতা দিয়েছে তাদেরকে আপনি কোনো পানিশমেন্ট দেবেন না? দল নিষিদ্ধের কথা আমি বলছি না, কিন্তু তাদের পানিশমেন্টটা কি? দলগত পানিশমেন্ট কি? একটা পানিশমেন্ট তো দিতে হবে তাদেরকে। তাহলে তারা তো জাতীয় পার্টিতে অংশগ্রহণ করতে পারে না। বিএনপির এই জায়গাটা পরিষ্কার করতে হবে। দেখেন, আওয়ামী লীগকে যখন ব্যান, মানে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পুরোপুরি দল হিসেবে ব্যান না, কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে বন্ধ করার জন্য যখন আমরা আন্দোলন করলাম, আন্দোলনের আগে বিএনপি কিন্তু বারবার বলেছে আমরা কোনো দল নিষিদ্ধ করার সমর্থন করি না, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে যখন সিদ্ধান্ত সরকার নিল, তখন বিএনপি বলেছে আমরা আগেই চিঠি দিয়েছিলাম। এখনো কিন্তু বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আর দল নিষিদ্ধ কি এক কথা? না, আমরা বলেছে যে বিচার করতে হবে, কিন্তু বিএনপি ওটার ব্যাপারে কোনো ডিসাইসিভ পজিশনে যায় নাই। পরিষ্কার তারা বলেছে যে আমরা এগুলো সমর্থন করি না। এখনও তারা প্রায় কাছাকাছি টোনে কথা বলছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি জাতীয় পার্টিকে আপনি ইলেকশনে আনেন, যেটা হচ্ছে জাতীয় পার্টি হয়তো খুব বড় না, কিন্তু জাতীয় পার্টির মহাসচিব পর্যায়ের একজন না কে যেন একজন দেখলাম যে তিনি বললেন যে আমরা ভালো আওয়ামী লীগারদেরকে নমিনেশন দিব। আচ্ছা, ফলে ইন্টেনশন খুব পরিষ্কার। এখন ধরেন একটা খুব সিম্পল প্রশ্ন, নৈতিক মানে মোরাল এবং পলিটিক্যাল কোয়েশ্চেনটা আমি বাদ দিচ্ছি, প্র্যাকটিক্যাল একটা সমস্যাটা কি যে আপনি জাতীয় পার্টিকে ইলেকশনে আনবেন, এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, এমনকি বিএনপির তৃণমূলের যারা নেতাকর্মীরা যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট ছিল, এরা সহ জামায়াত ইসলাম, এনসিপি, গণ অধিকার পরিষদ, যত দল আছে সবার তাদের প্রতি ক্ষোভ আছে এই আওয়ামী লীগ এবং এই জাতীয় পার্টির ব্যানারে তো আসলে আওয়ামী লীগ নামবে, এটা তো খুব পরিষ্কার। তখন তো তারা প্রতিরোধ করতে চাইবে, জনগণ প্রতিরোধ করতে চাইবে কি না? তো চাইলে আপনি আবার তাকে লেভেল প্লেইং ফিল্ড তো আপনাকে নিশ্চিত করতে হবে। যদি সেই ইলেকশনের পার্টি হয়ে থাকে, তখন জনপ্রশাসন এবং পুলিশ তাদেরকে প্রোটেক্ট করবে না। মানে আপনি ফ্যাসিবাদ বিরোধী জনগণকে ঠেকাই দিচ্ছেন কার হয়ে? ফ্যাসিবাদীদের পক্ষ হয়ে। এটা একটা ক্যাওস সৃষ্টি করবে। ফলে এই প্রস্তাবটা যারা আনছেন তারা আসলে সুষ্ঠু নির্বাচন হতে দিতে চান না বাংলাদেশে, একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হবে। এই জন্য এই নির্বাচনে আপনি তাহলে যদি জাতীয় পার্টিকে ইলেকশনে আনবেনই, তাহলে আপনি কেন ঐক্যমত্য কমিশনে তাকে আনছেন না কেন? কোনো তো গ্রাউন্ড নাই। ফলে আমরা বলছি যে তাদেরকে ইলেকশনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যে তাদেরকে ইলেকশনে আসতে দেওয়া যাবে না। এটা দল হিসেবে, হ্যাঁ, দল হিসেবে তারা আসতে পারবে না। যেমন ধরেন এই যে পাটোয়ারি সাহেব, হায়দার পাটোয়ারি, শামীম পাটোয়ারি খুব বড় বড় কথা বলেন উনি এসে টকশোতে, আমার সাথে 2-1টা টকশোতে হয়েছেন, কিন্তু উনি নিজে তো আওয়ামী লীগের ব্যানারে ইলেকশন করেছেন, আওয়ামী লীগের সমর্থন ইলেকশন করেন নাই 24 ইলেকশন। কোন মুখে ওনারা কথা বলেন? এবং উনি এখন বলতেছেন বিএনপিকে একটা ডিলেমা সৃষ্টি করতেছেন বিএনপির উপরে। গণতন্ত্রের স্বার্থে বিএনপির উচিত আমাদেরকে প্রোটেক্ট করা। তো গণতন্ত্রের স্বার্থে আপনারা বিএনপিকে প্রোটেক্ট করলেন না কেন 14 থেকে 24 এই পিরিয়ডে? বিএনপিকে যখন গুম করা হয়েছে, ক্রসফায়ার করা হয়েছে, একটা দলকে প্রায় ধ্বংস করে দেওয়ার মতো উপক্রম। বিএনপি সাংগঠনিকভাবে বড় একটা দল, ফলে তারা কোনো মতে এটা সার্ভাইভ করেছে। কিন্তু যে ধরনের পারসিকিউশনের শিকার হতে হয়েছে, এটা তো ওই স্ট্যালিন আমলের আপনার প্রতিচ্ছবি মনে হবে, নাজি আমলের প্রতিচ্ছবি মনে হবে, এরকম। তা আপনি তখন তাকে প্রোটেক্ট করলেন, এখন আপনি তার শেল্টার চান। ফলে উদ্দেশ্য তাদের ভালো নয়, এবং এই কারণে তাদেরকে, যারা এই নির্বাচনে অংশ নিয়েছে, তাদেরকেও আসলে বিচারের আওতায় আনা উচিত সুষ্ঠু তদন্ত করে। আর টকশোতে তো মানে আনা যাবেই না, ঠিক আছে, মানে তবু তারা বারবার আসে। তো আমাদের পজিশন হচ্ছে যে দল নিষিদ্ধ এটা অনেক বড় সিদ্ধান্ত। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হতে পারে এক্সিকিউটিভ অর্ডারে, এবং এই মুহূর্তে ইলেকশনের আগে তাদেরকে ইলেকশনে আসার কোনো সুযোগ করে দেওয়া যাবে না। হ্যাঁ, এবং সেটি যেটি বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে এবং অন্যান্য দল কেউ বলছেন যে তারা পার্টিসিপেট করার পরে পিপল উইল ডিসাইড
যে তারা কি করবে? পিপল তো ডিসাইড করেছে তাদের ব্যাপারে 5 অগস্টের যে বড় রায় তো আপনি আর বাংলাদেশে পাবেন না। আবার কেন আমাকে মানে প্রমাণ করতে হবে যে আমি আওয়ামী লীগকে চাই না? আমি তো আওয়ামী লীগকে চাই না, যে বিগেস্ট স্টেটমেন্ট। দেখেন, এরশাদ তো বাংলাদেশে এতদিন রাজনীতি করতে পারার কথা না, এবং তার দলটিকে থাকতে পারার কথা না। আপনি তার বিরুদ্ধে 90 সালে গণঅভ্যুত্থান করছেন না? গণঅভ্যুত্থান করার পরে তাকে আপনি আবার কিভাবে মানে তাকে রাজনীতিতে পুনর্বাসন করেছেন? এই দায়িত্ব সমস্ত রাজনৈতিক দলকে নিতে হবে, বেশি নিতে হবে আওয়ামী লীগকে। ঠিক আছে? তো আপনি একই ভুল তো আমরা এবার হতে দেবো না, বা আমরা করতে চাই না, যে আপনি যাকে জনগণ একটা এত বড় স্টেটমেন্ট, যেটাকে আমরা পিপল উই দ্য পিপল, এই স্টেটমেন্ট থেকে আধুনিক রাষ্ট্র শুরু হয়। তো সেই পিপল 5 অগস্টে এসে বলেছে যে আমরা আওয়ামী লীগকে চাই না, দেশ থেকে ইয়ে করে দিয়েছে পুরো একটা দল আন্ডারগ্রাউন্ড আজকে, এবং তাদের গুপ্ত নানা ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, দেশ বিরোধী কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। সেই দলকে যদি আমরা আবার কেন পিপলকে ভোট দিয়ে দেখাতে হবে? মানে আওয়ামী লীগ তো চাচ্ছে না, জাতীয় পার্টির কথা বলা হচ্ছে। জাতীয় পার্টি একই, জাতীয় পার্টিও তো আওয়ামী উপরের দিকে লীগের আপনি বলছিলেন যে উপরের দিকের কয়েকজন নেতা হয়তো তাদের সিদ্ধান্ত হয়েছে, তৃণমূলে বা অন্যান্য জায়গায় যারা আছে তাদের সেন্টিমেন্টটা তো হয়তো ভোটে যাওয়ার ব্যাপার ছিল না। না না, আমি বিএনপির কথা বলেছি, যে বিএনপি, এমনকি বিএনপি তৃণমূল কি জাতীয় পার্টিকে চায়? জিজ্ঞেস করে দেখেন তাদেরকে। আমি তাদের কথা বলেছি। মোদ্দা কথা হচ্ছে যে ছিল না, কিন্তু আপনি কি দলের বিরুদ্ধে তখন বলছেন যে আমরা এই ধরনের ইলেকশনে যাব না? জাতীয় পার্টি তৃণমূলের কথাই বলি ধরেন, তারা কি বলছে যে না আমরা এই ধরনের হয়েছে? হ্যাঁ, হতে পারে, কিন্তু তারা দলে থেকেছে। যারা এই সিদ্ধান্ত মানে সমর্থন করে নাই, তারা দল থেকে বেরিয়ে গেছে। আপনি তো দল থেকে বেরোন নাই। যারা দলে ছিল, যারা হায়দার পাটোয়ারির ইলেকশনে অংশগ্রহণ করেছে, তারা তো সমানভাবে দায়ী হবে এটার। রাইট, এই আর কি। অসংখ্য ধন্যবাদ জনাব বাবুল। আপনার কাছে শুনবো দল নিষিদ্ধের বিষয়ে। প্রথম কথা হচ্ছে যে সহ আলোচক সরওয়ার তুষার বলেছেন বিএনপি এখনো ওই রকম সুরে কথা বলছেন। বিএনপির সুর সবসময় এক। বিএনপি জন্মের পর থেকে এখন পর্যন্ত বিএনপির সুর খুবই পরিষ্কার। প্রথম সুর হচ্ছে বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল। দ্বিতীয় সুর হচ্ছে বিএনপির বাকস্বাধীনতায় বিশ্বাসী, এবং এ কারণেই বিএনপি আমার মনে হয় কোনো কিছু নিষিদ্ধতে যায় না। কাদের বাকস্বাধীনতা? প্রত্যেকটা মানুষের বাকস্বাধীনতা, যাদের ব্যাপারে অলরেডি এবং আমাদের দলের পরে রায় দিয়ে দেওয়া হয়েছে, দেখেন তাদেরও বাকস্বাধীনতা। পরবর্তীতে যখন সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেই সমস্ত পত্রিকাগুলোকে অন করে দিলেন। 1 2 প্রত্যেকটা রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিলেন। শেখ হাসিনা 1981 সালের মে মাসে 17 তারিখে এসেছিলেন, এবং সেটা অবশ্যই পরিণতি ভোগ করতে হয়েছে। সেটা অন্য বিষয়, কিন্তু আমাদের দলের আদর্শই হচ্ছে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এখন আসেন জাতীয় পার্টির আওয়ামী লীগের ব্যাপারেও কি আপনাদের এই এখন আসেন না জাতীয় পার্টির কথা শোনেন। আওয়ামী লীগের ব্যাপারে সবার আগে বিএনপি অফিসিয়ালি চিঠি দিয়েছে সরকারকে যে কি করতে হবে, কিন্তু বিএনপি যেটা চায় যে আমি আজকে ক্ষমতায় আছি, কালকে আমি তুষারকে নিষিদ্ধ করব, তুষার কালকে ক্ষমতায় আসবে, পরের দিন আমাকে তুষার নিষিদ্ধ করবে। এই রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। বিএনপি প্রসিডিউর ফলো করতে চায়, বিএনপি আইনের মাধ্যমে এগুলা করতে চায়, এবং সে কারণে বিএনপি এখনো বলতেছে হ্যাঁ জাতীয় পার্টির ব্যাপারে হ্যাঁ তাহলে দোসর তো ভাই আরও 28টি নিবন্ধিত দল ছিল, তো তাহলে আমরা প্রথমে যখন আমরা দাবি তুললাম যে আমরা জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই, তাহলে আওয়ামী লীগকে যখন আমরা নিষিদ্ধের দাবি তুললাম, যমুনা ঘেরাও করলাম, কেন বললাম না শুধু আওয়ামী লীগ না, জাতীয় পার্টি এবং 28টা আরো নিবন্ধিত দল যারা 14 এবং 18তে নির্বাচিত গেছে? তার মানে কি আমরা কি এই দেশটাকে অশান্ত করার জন্য এরপর আর কি কি আছে, মানে ইস্যু জিয়ে রাখছে, এই ইস্যুগুলো আর কি কি থাকতে পারে? আপনি আজকে আর দেখলাম যে জামাত এখন আরে ভাই আলোচনা চলছে রাজনৈতিক নেতৃবৃন্দের, এবং সেটা ঐকমত্যের কমিশনের সামনে আলোচনা এই ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে আলোচনা চলছে কি হবে না হবে। সেই আলোচনা যখন চলমান, আপনি চলে গেলেন রাস্তায়, আপনি আন্দোলনে গেলেন। আপনি কি দেশ অস্থিতিশীল করবার এতটাই? আজকে দেখেন যে ইনকিলাবকে জন্মের থেকে আমরা জানি এটা জামাতের পত্রিকা, ঠিক আছে? তো এই ইনকিলাব যখন জামাতের বিরুদ্ধে নিউজ দেয় যে তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে, আপনি দেখেছেন যে সোশ্যাল মিডিয়া কি অবস্থায় চলে গেছে। এই জামাতের আমির কিন্তু বলেছেন যে আমরা ভারতের সাথে বন্ধু সুলভ হতে চাই, শুরুতেই এসে বলেছেন। এবং আমি এনসিপিকে রিকোয়েস্ট করব, এনসিপিও একটা এখন পর্যন্ত মনে হচ্ছে, যদিও ডিক্লারেশন পাইনি, যে একটা মধ্যপন্থী দল। আমার মনে হয় যে আমরা দেশটা সবাই মিলে গড়তে চাই।
দেশের আজকে এই যে যেটা বললেন যে খুব মানে এখনো একই সুরে কথা বলছে, আসলে কি বিএনপি বড় দল, আমরা খুব গর্বিত বোধ করি যখন কেউ বিএনপিকে একটু খোঁচাখুচি মারে। আমাদের মনে হয় হ্যাঁ, হাতি যখন রাস্তায় চলবে তখন একটু খোঁচাখুচি আসবে, এখানে ওখানে ধাক্কা টাক্কা লাগবে, আমরা এসব ঢেউকে কিছু মনে করি না। কিন্তু আমরা একটা কথাই বলি, বিএনপির প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এথিক্স, প্রত্যেকটা ক্রিয়াকর্ম, ইতিহাস প্রত্যেকটাই কোষ্ঠী পাথরে যাচাই করে এবং একই আছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। আওয়ামী লীগের ক্ষেত্রেও যেটা এবং জাতীয় পার্টির ক্ষেত্রেও সেই। জাতীয় পার্টির প্রসঙ্গে তাহলে কি বিচার সম্ভব না? বিচার কি তাহলে আপনারা সেই দাবি তুলেছেন? কেন আমরা দাবি তুলতে, আমরা সরকার আছে না, আমরা তো দাবি তো আমরা বলি যে দোষরদের বিচার করতে হবে, কিন্তু দোষরকে শোনেন তাহলে তো অনেক কাহিনী চলে আসে। আপনি কতগুলো সচিবকে আপনি ইয়ে করেছেন, তো দেশই তো আপনার নষ্ট করে ফেলতে হবে ভাই। এই ইউনোগুলা, এই ডিসি গুলা কোন আমলে রিক্রুটেড? এদেরকে তো একদম ছেকে 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 আওয়ামী পরিবার না, এদের 14 গোষ্ঠীতে যদি কোনো বিএনপির কোনো গন্ধ থাকে, জামাতের কোনো গন্ধ থাকে, তাদেরকে নেওয়া হয় না। জামাত অবশ্য গুপ্ত দল, এখন আছে কিনা বলা যাচ্ছে না, কিন্তু বিষয় হচ্ছে যে এই যে মানে তাহলে আপনার সব চেঞ্জ করে দিতে হবে, শিশুদেরকে নিয়ে করতে হবে, 18 বছরের গুলো সবগুলো ডিসি হবে, 22 বছরের ডিসি হবে, কারণ এই ডিসি, এসপি এবং ওসি এগুলো প্রত্যেকটা নিয়োগ তো ভাই আওয়ামী লীগ সময়ে। তাহলে আপনি কি নিয়ে দেশ চলবেন? আপনি লোম বাঁচতে বাঁচতে কি কম্বল উজাড় করে ফেলবেন? এই যে এমন এই বিষয়গুলো আমার মনে হয় যে আমাদের এখন ফুল স্টপ দেওয়া প্রয়োজন। এনাফ ইজ এনাফ, নাও উই শুড গো ফর এ ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন, যেটা আজকেও বলেছেন প্রধান উপদেষ্টা খুব ক্লিয়ারলি। যত যাই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, আসেন আমরা নির্বাচন করি, তারপর যার যার ইস্তেহার এজেন্ডা নিয়ে আমরা জনগণের কাছে যাই। জনগণ 5ই আগস্ট দেখেছে, জনগণ 69 দেখেছে, জনগণ 52 জানে, জনগণ 71 জানে, জনগণ 90 দেখেছে, জনগণ সবাইকে জানে। লেট দ্য পিপল ডিসাইড। তার মানে আপনি বলছেন নির্বাচন হলেই অনেকটা স্বস্তি ফিরে আসবে সব ক্ষেত্রে? নির্বাচন না হলে এ দেশে স্বস্তি শুধু ফিরে আসা তো দূরে থাক, নির্বাচন না হলে এই দেশকে আপনি দেখেছেন যে প্রফেসর আলী রিয়াজও একটা কথা বলেছেন যে শুধু আমাদের আভ্যন্তরীণ বিষয় না, ভূ রাজনৈতিক বিষয় এবং আঞ্চলিক বিষয়গুলো, আঞ্চলিক থ্রেটগুলো আমাদের আরো প্রকট হয়ে বসবে এবং ভারত কিন্তু কখনোই বসে থাকবে না এই ব্যাপারে। অনেকে বলে যে বিএনপি কি ভারতের সুরে কি কথা বলছে নাকি? বিএনপি ভারতের সাথে কম্প্রোমাইজ করলে গত 15 বছরে বিএনপি ক্ষমতায় আসতো। বিএনপি একমাত্র দল যে ভারতকে সবসময় আঙ্গুল তুলে কথা বলেছে, চোখে চোখ রেখে কথা বলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, ম্যাডাম খালেদা জিয়ার সময় তো একটা পাটের অ্যান্টি ডাম্পিং শুল্ক নিয়ে ম্যাডাম তো এটা WTO পর্যন্ত গিয়েছে যখন ইন্ডিয়া এটা মানেনি এবং সেটাকে উইন করে এসেছে। আপনি তালপট্টির ইতিহাস আপনি জানেন, দক্ষিণ তালপট্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছে। আর তারেক রহমান তো মানে এমন উনি মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধের মানুষ, উনি তো ক্লিয়ারলি কথা বলেন যে চিকিৎসা করতে পর্যন্ত। আমি একটা ইতিহাস বলি আপনাকে, আমার জেলার একটা সদস্য সচিব বিএনপির, উনি হার্টের অসুখ, বলে ইন্ডিয়া যাবো। ইন্ডিয়া কেন যাবেন? দেশের তো ডাক্তার আছে, আমি ডাক্তারকে রেফার করে দিচ্ছি, অমুক ডাক্তার সে দেখা করেন। এটা আমার নিজের কানে শোনা। আপনারা যত পারেন আপনারা বিএনপিকে খোঁচাখুচি করেন, কিন্তু আমাদের দেশটা আমাদের সবার, দেশটা ভালো করতে হবে। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব সরোয়ার তুষার, যে বিষয়টি বলছিলেন যে নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে আরও বেশি, সেই জায়গাতে আলী রিয়াজেরও একটি উক্তি উল্লেখ করলেন জনাব বাবুল। পাশাপাশি এই নির্বাচন পদ্ধতি নিয়ে এখনও যে মতবিরোধের কথা রাজপথে আছে, পিআর নিয়ে, সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আপনার আলাপ শুনব। অবশ্যই নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হবে, এবং আমরা তো আমাদের কোনো কথায় কি এরকম বোঝা গেছে যে আমরা নির্বাচন করতে চাই না? নির্বাচন ছাড়া বাংলাদেশ অন্য কোনো পথ নাই, কিন্তু যেই সময়টা বলা হচ্ছে এই সময়ের মধ্যেই। এবং প্রধান উপদেষ্টা পরিষ্কার করেছেন, সর্বশেষ উনি যেদিন ঐক্যমত্য কমিশন এসেছেন, আইন উপদেষ্টা খুব দৃঢ়ভাবে বলেছেন যে ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে, এবং আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনেই বা এই সরকারের অধীনেই নির্বাচনটা হতে হবে।
এই অ্যারেঞ্জমেন্ট অন্য কিছু না। কিন্তু দেখেন একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে উনি এই শেষ পর্বে আলোচনাটা শুরু হওয়ার আগে কমিশনের সাথে সরকারের একটা মিটিং হয়েছে, ডক্টর আলী রিয়াজের যে কমিশন, কনসেনসাস কমিশন, সেটার 7টা পয়েন্টে তারা কথা বলেছে। 1 নম্বর কথা হচ্ছে যে মানে সংস্কার এবং নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতা দরকার, এবং সংস্কার প্রশ্নে যদি আমরা একটা সিদ্ধান্তে না আসতে পারি, যেমন অনেকগুলো দল বলছে যে বিএনপি ছাড়া প্রায় সবাই যে আইনি ভিত্তি দিতে হবে জুলাই সনদের, তাহলে এইটার ব্যাপারে যদি আপনি সেটেল না করেন তাহলে আপনি ইলেকশনের পরিবেশ তৈরি করতে পারবেন না। এটা কারোর অ্যাক্টিভলি বিরোধিতা করার দরকার হবে না, এমনিতেই পরিবেশ তৈরি হবে না। এক সেকেন্ড, সরি, বিএনপিও আইনি ভিত্তি দিতে চাই, বাট নট দিস ওয়ে। বিএনপি দিতে চাই সংবিধানের তফসিল আকারে এটাকে নিয়ে এসে। না সেটা ঠিক আছে, এবং কিন্তু এটা যাতে পরবর্তীতে এটা আর চ্যালেঞ্জ না হয়, কোর্টে চ্যালেঞ্জ না হয়, যদি চ্যালেঞ্জ হয় সেই ব্যাপারটা কিভাবে কোর্টে চ্যালেঞ্জ হবে? তো বিএনপি যেভাবে বলছে এভাবে করলে অবশ্যই কোর্টে চ্যালেঞ্জ হবে, টুডে অর টুমরো। আপনি যে একটা উদাহরণ দিই যে তাহলে আলোচনাটা অন্য জায়গায় যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 75-এর 20 আগস্টের পর থেকে উনি প্রথমে কয়েকটা ধাপে, প্রথমে সেনাবাহিনী প্রধান, তারপর চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, তারপর রাষ্ট্রপতি হলেন, তারপর বিএনপি দল গঠন করলেন, তারপরে 79 সালে ইলেকশন হলো। ইন দ্য মিন টাইম তিনি ইলেকশনের আগে অনেকগুলো সামরিক ফরমান জারি করেছেন, এবং সেই সামরিক ফরমান জারি করে উনি সংবিধানও পরিবর্তন করেছেন। এটা হলো ইতিহাস। তারপরে উনি 79 সালের ইলেকশন, না পঞ্চম সংশোধনী ইলেকশনের পরে ছিল, পঞ্চম সংশোধনী ইলেকশনের পরে, পঞ্চম সংশোধনীর মধ্যে তিনি কিন্তু সংবিধান পরিবর্তন করেন নাই। না, পঞ্চম সংশোধনী কিন্তু পরে সংসদে, নির্বাচিত সংসদে যে আগে এটা অ্যাক্ট ছিল না, অধ্যাদেশ। না আমি বলি না অধ্যাদেশ না, সামরিক ফরমানের মধ্যে আপনি সংবিধান পরিবর্তন করেছেন। সহজ কথা যে এই যে চতুর্থ সংশোধনী বাতিল করা, তারপরে বহুদলীয় গণতন্ত্র ইন্ট্রোডিউস করা, যেগুলো উনি করেছেন সবই তো সংবিধান সংশোধনী, এবং সেগুলো করেছেন সামরিক ফরমান দিয়ে। এই যে কাজ যেগুলো উনি করেছেন এগুলো জাস্ট অনুমোদন করেছেন পঞ্চম সংশোধনী, সে কথাই বলছি, তাই না? ওকে, খুব সুন্দর। এবং যে কাজগুলো উনি করেছেন আমরা কিন্তু সমর্থন করি। তাই আওয়ামী লীগ এসে অবৈধ ঘোষণা করলো কিভাবে? আজকে এই মুহূর্তে পঞ্চম সংশোধনীর স্ট্যাটাস কি? আওয়ামী লীগ তো অবৈধ ঘোষণা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা। না, আওয়ামী লীগের কথা বলছে না, ওই যে মুনসিনা মহলের যে রায়, মুনসিনা মহলের যে রায়ের ব্যাপার, পঞ্চম সংশোধনীর এখনকার স্ট্যাটাস কি? এখনকার স্ট্যাটাস হচ্ছে পঞ্চম সংশোধনী অবৈধ। এটা তো আওয়ামী লীগ করে গেছে না এখনো পর্যন্ত। এইটাই হলো সংশোধনীর প্রবলেম, যে আপনি সংসদে গিয়ে আবারও বিএনপি এসে ধরেন জুলাই সনদ পুরোটাকেই তারা অনুমোদন দিল বা আইনি ভিত্তি দিল, যেটাই করলো, কিন্তু ওই যে 79 সালের ঘটনা আপনি এসে 2008 পরে এসে এটার কিন্তু একটা পলিটিক্যাল আমরা এগ্রিমেন্ট করছি, মানে এখানে রাজনৈতিক দলগুলো যেভাবে ঐক্যমত করছে সেখানে তো রাজনৈতিক এই এগ্রিমেন্ট এমনকি দেখেন সংসদে নিয়ে গেলে আরো একটা সমস্যার কথা বলি, যে এখন তো আলোচনা হইতেছে, এখন কিন্তু বিএনপিও শেষ পর্যন্ত একমত হয়েছে যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। প্রথমে কথাটা 2 টার্ম ছিল, পরে 10 বছর। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি আমাকে আবার ডাইকেন ইলেকশনের পরে যদি বেঁচে থাকি, সেটা হচ্ছে যে ওইখানে 300 সংসদ সদস্য কি বলবে জানেন? যে ওই উনারা সুশীল সমাজ, দেশের বাইরে থেকে এসছে, ডিগ্রিধারী, ওনারা কি বুঝে না বুঝে, এটা বাংলাদেশের জন্য প্র্যাকটিক্যাল না। যেটাতে আপনি ইতিমধ্যেই সমস্ত দল একমত হয়েছে, সেটাকে আবার নতুন করে কোয়েশ্চেন করা হবে, এবং তখন বলা হবে, ধরেন বিএনপির টপ লিডারশিপ কি বলবে, ভাই আমার পার্লামেন্টে 2/3 সংসদ সদস্য বলতেছে যে 10 বছরের যে এটা আসলে বাস্তবসম্মত না, এখন তো তাহলে তারা তো জনপ্রতিনিধি, এরপরে তারা আবার ইলেকশনে যাবে না, পরবর্তীতে সেই ইলেকশনে জনগণ তাদেরকে যে ওয়াদা ভঙ্গের জন্য বা তাদের এই কার্যক্রমের জন্য কনসিকুয়েন্স কি কেউ ভাবে নাকি যে পরে আমাকে আবার ইলেকশন ফেস করতে হবে, গিয়ে করতে হবে? আপনি ওই যে পার্লামেন্টের কাছে ছেড়ে দিচ্ছেন, এই জন্য আমরা বলছি বারবার নির্বাচন হলে এই কনসিকুয়েন্স আসবে না। আমি বলতেছি যে যেটাই ঘটুক, নরমাল যদি পার্লামেন্টের কাছে আপনি ছেড়ে দেন, পার্লামেন্টারিয়ানরা যদি বলে যে না আমরা 10 টার্ম, এই যে 10 বছর এটা আমরা মানি না, এটা প্র্যাকটিক্যাল না, কি করবেন তখন আপনি? আমার তো পলিটিক্যাল এগ্রিমেন্ট আছে। এগ্রিমেন্ট, এরকম এগ্রিমেন্ট তো 90 সালেও 3 জোটের রূপরেখা হয়েছে, পরে এগুলা কিছুই বাস্তবায়ন করা হয়নি। একটা শুধু বাস্তবায়ন করা হয়েছে যে প্রেসিডেন্সিয়াল থেকে প্রাইম মিনিস্টারের আসার, এরপর একটাও বাস্তবায়ন করা হয়নি। শাহাবুদ্দিন সাহেব চলে গেছে, ওইটাও করা হয়েছে না, ওইটা করা হয়েছে, এবং ওইটা তো একটা অদ্ভুত কাজ করছে না সবাই মিলে। কি অদ্ভুত কাজ? একজন লোককে চাকরি ফেরত দেওয়ার জন্য আপনি সংবিধান সংশোধনী করছেন, এটা বাংলাদেশের ইতিহাস। না, উনি ওই কন্ডিশনেই আসছে। হ্যাঁ, এইটাই তো এগ্রিমেন্টের রাজনীতি, ওইটাই এগ্রিমেন্ট ছিল। হ্যাঁ, তাই এটা কিন্তু চ্যালেঞ্জ হয়নি শাহাবুদ্দিন সাহেবের। হ্যাঁ, কেন? কারণ এটা সমস্ত রাজনৈতিক দলের স্বার্থের পক্ষে যায়। আমরা তখন ওনারা এটাই বলছে যে এখনো সমস্ত রাজনৈতিক দল। আপনি আমাকে বলেন না যে ভাই একজন ব্যক্তিকে চাকরি ফেরত দেওয়ার জন্য সংবিধান সংশোধনী করেছেন, সংবিধান কি এত ফালতু জিনিস, এত হালকা জিনিস? এটা ব্যক্তি বিষয় না, তখন কান্ট্রি রিকোয়ারমেন্ট। আচ্ছা, এই তো কান্ট্রি এখনো ধরেন আপনি পদ্ধতিটার উপর জোর দিচ্ছেন না, বলতেছেন যে আমরা এইভাবে একমত হচ্ছে যেহেতু করে ফেলি আমরা, মানে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বিষয়ে আপনি কনস্টিটিউশনের অধীনে 106 এর কাছে গিয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, আর এইভাবে হয় না। তো 106 এর কাছে যখন সরকার চলতেছে, উনি বলছেন যে 106 এর সরকার চলছে। ওকে, সরকার চলছে, এখন বলি যে কন্টেম্পট অফ কোর্ট হবে কিনা জানি না, আমাকে সার্টিফাইড কপি দেখাতে পারবেন 106 এর? 106 বলা আছে যে শুনানি করতে হবে,
জনগুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা অ্যাপিলেট ডিভিশনের কাছে মতামত চাইতে পারবেন, শুনানির ভিত্তিতে একটা মতামত আপনি দিবেন। প্রথম কথা হচ্ছে মতামত লিগ্যালি বাইন্ডিং না, এটা একটা অ্যাডভাইজারি অপিনিয়ন। দ্বিতীয় কথা হচ্ছে শুনানি হতে হবে। বাংলাদেশে কোনো শুনানি হয়েছে এই ইস্যুতে? আমি জানি নাই, কোনো শুনানি নাই। এবং একজন আদালতের কাছে চেয়েছেন, মোটামুটি তাকে ভর্ৎসনা করা হয়েছে যে এই বিষয়ে প্রশ্ন করা যাবে না। তখন আদালত একটা খুব সুন্দর একটা কথা বলেছে, এটাই মূল কথা, যে জনগণের ইচ্ছা দ্বারা এই সরকার সমর্থিত। তো এই কথায় থাকেন 106-এর মধ্যে, এবং 106-এর মধ্যে দিয়ে আপনি কি জাস্টিফাই করেছেন যে এক অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার আছে বলতে কিছু আছে? তাহলে এটা তো একটা মহা গোজামিল, এত বড় গোজামিল, এটা তো মানে দিনে দুপুর ডাকাতির মতো, যে অন্তর্বর্তী সরকার বলতে কিছু নাই। আচ্ছা, আরেকটা সেকেন্ড প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রপতি অপিনিয়ন চেয়েছেন প্রধান বিচারপতির কাছে। বাংলাদেশের সংবিধান বলছে দুটো ক্ষেত্র ছাড়া, প্রধান বিচারপতি নিয়োগ এবং প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে আপনি রাষ্ট্রপতির সমস্ত কাজ প্রধানমন্ত্রীর পরামর্শে করতে হবে। বাংলাদেশে তো প্রধানমন্ত্রীই ছিল না, আপনি কার পরামর্শ নিলেন? এইগুলো হচ্ছে গোজামিল। এই গোজামিলগুলো সিরিয়াসলি, এগুলো নিয়ে পরবর্তীতে প্রশ্ন উঠবে। এই বিপদে আমরা নেশনকে ফেলতে পারি না, যে একটা পুরো 106-কে প্রশ্ন করার মধ্যে দিয়ে আপনি গণঅভ্যুত্থানকেই তখন আপনি একটা মানে কোয়েশ্চেনেবল জায়গায় নিয়ে যাবেন। এই কারণে আমরা বলছি লিগ্যালিটিটা পরিষ্কার করা দরকার। আমরা অবশ্যই মনে করি যে বাংলাদেশের রেফারেন্ডামের মাধ্যমেই, রেফারেন্ডাম হোক কিংবা যে কোনো কিছু করে আপনি পিপল দেখেন, সংবিধান পরিবর্তন করার দুটো রাস্তা। একটা হচ্ছে অ্যামেন্ডিং পাওয়ার, যেটা আপনি এই সংবিধানের কাঠামোটাকে অক্ষুণ্ণ রেখে কিছু ছোট ছোট পরিবর্তন করেন। আরেকটা হচ্ছে অরিজিনাল পাওয়ার, বা আমরা বলি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে যেটার মধ্যে দিয়ে আপনি এই বেসিক স্ট্রাকচারের মৌলিক কোনো গলত থাকলে সেটা আপনি পরিবর্তন করতে পারবেন। এখন যে আলোচনাগুলো হচ্ছে সেটা হচ্ছে মৌলিক পরিবর্তন নিয়ে, ছোটোখাটো পরিবর্তন নিয়ে কিন্তু হচ্ছে না। ছোটোখাটো পরিবর্তন আপনার এই সংবিধান পরিবর্তন করার পরেও দরকার পড়বে, তখন আপনি করবেন, এবং সেটা কি পদ্ধতি করবেন সেই প্রস্তাবও কিন্তু এখন এসছে, যে 2 হাউস, লোয়ার হাউসের 2/3, আপার হাউসের সিম্পল মেজরিটি, এবং যদি মৌলিক কোনো বিষয় হয় তাহলে গণভোট। এটা আপনি এখন এই যে বিধানটা আপনি করলেন, এটা কি এই সংবিধানে আছে? এটা তো একটা মৌলিক পরিবর্তন। সো কিভাবে 72-এর সংবিধানের বেসিক স্ট্রাকচারের অধীনে গঠিত সংসদ এটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে না তো? যদি নেয়ও, তাহলে ওই যে পঞ্চম সংশোধনীর কথা আমি বললাম, এত ভালো ভালো জিনিস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্ট্রোডিউস করেছেন, সেগুলো চ্যালেঞ্জ করেছে না? কারণ 2/3 থাকলেই হবে, তো 2/3 থাকলে হবে। 142 অনুচ্ছেদে এই এখতিয়ার দেওয়া আছে পার্লামেন্টকে। এইটা হচ্ছে আমরা বলছি যে এই বিপদে বাংলাদেশকে নেওয়া যাবে না, আপনাকে আগেই অন্যভাবে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমি বিশ্বাস করি যে আলোচনা চলতেছে, তো আরও 1 মাস আছে, বিএনপি এই জায়গায় একমত হবে। আর কি বিষয় হচ্ছে যে পিআর এর ব্যাপারে বলা হচ্ছিল, সেই বিষয়টি যদি একটু। পিআর এর ব্যাপারে আমরা খুব পরিষ্কার, পিআর একটা খুব নতুন জিনিস অন্তত বাংলাদেশের জন্য, এবং এইটা হুট করে হোল পার্লামেন্ট পিআর, এটা প্র্যাকটিক্যাল না, এবং বাংলাদেশের মানুষ এখন এটার জন্য প্রস্তুত না। একবারে আমরা সমস্ত কিছু করতে পারবো না। আমরা বলেছি আপার হাউস পিআরে হোক, কারণ লোয়ার হাউসে মানে আপনার কাছে সিম্পল আইন প্রণয়ন করতে কিন্তু 2/3 লাগে না, সিম্পল মেজরিটি থাকলেই হয়। সুতরাং লোয়ার হাউসে ওই আপনার কাছে যদি 151+ ম্যান্ডেট থাকে, তাহলে আপনি যে কোনো আইন প্রণয়ন করতে পারবেন। আর আপার হাউসে পিআর দরকার, কারণ হচ্ছে যে কিছু আইন নিয়ে আপনি আইন প্রণয়ন করেন, কিন্তু অন্তত কিছু আইন নিয়ে সমালোচনা হবে আপার হাউসে। যদি সেটা খারাপ হয়, তাহলে আপার হাউসের সমালোচনা আপনাকে লোয়ার হাউসকে প্রভাবিত করবে। আর সংবিধান সংশোধনীর মতো মেজর জিনিসে আপনি আপার হাউসকে ইনভলভ করবেন। কিন্তু যদি পিআরে আপার হাউস না হয়, তাহলে বিএনপি বলতেছে ওই যে মহিলা সংরক্ষিত মহিলা আসনের মতো করে, মানে আপনার যতটা আসন সেই আসনের প্রপোর্শন সংখ্যানুপাতে, তাহলে তো ভাই লোয়ার হাউসেও যার 2/3, আপার হাউসেই তার 2/3, ফলে যে কারণে আপার হাউসে কথাটা এসছে চেক এন্ড ব্যালেন্সে, এটার কোনো মানে থাকবে না। তাহলে আপার হাউসই করেন না, শুধু শুধু টাকা নষ্ট করবো কেন রাষ্ট্রের? তাহলে আপার হাউসে পিআরটা হবে কিভাবে? আপনি ধরেন আপনি 300 আসন ইলেকশন হয়েছে, 40% ভোট পেয়েছেন কোনো একটা দল, তার 40টা আসন থাকবে উপরে আপার হাউসে, 15% ভোট পেয়েছে কোনো দল, তার 15টা আসন থাকবে, 5% ভোট পেয়েছে কোনো দল, তার 5টা আসন থাকবে আপার হাউসে। আর আপনার নিচে আপনি যতটা আসন, আপনার 201+ আসন আছে, আর ভোট পাইছেন 40%, তাহলে আপনার আপার হাউসে 2/3 থাকলেও আপনার কিন্তু লোয়ার হাউসে বলছে আসন ভিত্তিক হবে, আসন ভিত্তিক। তাহলে কি যে দলের 200+ আসন আছে তার ওখানেও 2/3 আসন থাকবে, ফলে এটা কিন্তু কি হবে, ওই যে বঞ্চিত লাঞ্ছিতরাও এখানে জায়গা পাবে, যাদেরকে লোয়ার হাউসে তুষ্ট করা যাচ্ছে না তাদেরকে আপার হাউস দিয়ে দিবে। এটা একটা ওই মমতাজ গান গায় ওরকম একটা জিনিস হবে। আমরা তো সেই জিনিসটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা সিরিয়াসলি ইম্প্যাক্ট তৈরি করুক, এবং বিবেচনাটাই হচ্ছে যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। মানে আপার হাউস আপনাকে কিছুটা চাপে রাখবে লোয়ার হাউসকে, যেন যে কোনো কিছু করে ফেলতে না পারে। স্টিল এটাতে কিন্তু যেটা বিএনপি বলতেছে যে এতে করে তো লোয়ার হাউস ফাংশন করতে পারবে না, এটা ভুল ধারণা। কারণ আপনি আইন প্রণয়ন তো করে ফেলতে পারবেন, 151+ থাকলেই আপনি আইন প্রণয়ন করতে পারবেন। নর্মাল যে আইন, রেগুলার যে রুটিন যে কাজ পার্লামেন্টের,
এটা কিন্তু কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে না, কারণ এটার ক্ষেত্রে আপার হাউসে কোনো হস্তক্ষেপ থাকবে না। আপার হাউসের কাজটা কি হবে? সংবিধান সংশোধনীর মতো মেজর ইস্যুতে এছাড়াও কিছু অ্যাডভাইজারি অপিনিয়ন তারা দিতে পারবে। ধরেন যে সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে নিয়োগের ব্যাপার, এগুলো নিয়োগের ব্যাপারে তারা কিছু মতামত দিতে পারবে। এমনকি নর্মাল যে কোনো আইনেরও তারা সমালোচনা করতে পারবে। ওই সমালোচনাটা কাজের চাপ তৈরি হয়। ধরেন আপার হাউসে যদি একসাথে আলোচনা ওঠে যে লোয়ার হাউসে যে আইনটা প্রণয়ন করতে যাচ্ছে এই আইনের এই সমস্যা আছে, তখন কিন্তু লোয়ার হাউসও নিজেকে রিভাইজ করবে। এই জিনিসগুলো হবে। এবং আপনার বিএনপি যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, আপার হাউস হবে বহুদলীয় গণতন্ত্রের একটা দৃষ্টান্ত, কারণ এখানে সমস্ত দলেরই কিন্তু রিপ্রেজেন্টেশন থাকবে, এটা জরুরি। কিন্তু ওই যে ইয়ের মতো করে আপনার মহিলা সংরক্ষিত মহিলা আসনের মতো করে এটা কোনো কাজে আসবে না। আর জামায়াত ইসলামের এখনকার যে বক্তব্য হোল পার্লামেন্ট পিআর, এটা করতে গেলে বাংলাদেশের মতো দেশে সরকারি গঠন করা কঠিন হবে। নেপাল এবং শ্রীলঙ্কা যেগুলো হচ্ছে সবসময় জোট সরকার করতে হবে আপনাকে। ধরেন 40% ভোট পেয়েছেন, তা আপনার আসন হবে কয়টা? 120টা। 120টা আসন হলে আপনার সরকার গঠন করতে আরও 31টা আসনে এর ওর কাছে ঘুরতে হবে। ফলে এরা ওই ছোট ছোট, যার ধরেন 10টা আসন আছে, সে যদি সরে দাঁড়ায় আপনার পক্ষ থেকে, তাহলেই কিন্তু সরকার ফল করার মতো একটা বিষয় দাঁড়াবে। এটা এখনই আস্তে আস্তে, এমনকি আমরা মনে করি যে লোয়ার হাউসে অনেক দল প্রস্তাব দিয়েছে যে লোয়ার হাউস মিক্সড করেন, ধরেন 300 আসনকে বাড়িয়ে 400 করেন, 300 আসনে এই কনস্টিটিউয়েন্সি বেসড হোক, আর 100 আসনকে আপনি ওই মানে পিআরের মতো করে করেন। এটা একটা এক্সপেরিমেন্ট, আস্তে আস্তে হতে পারে। এক ধাক্কা এত বড় পরিবর্তন আমরা মনে করি যে এটা এখন বাস্তবতা সাথে যায় না। আর তাছাড়া স্বতন্ত্র যারা নির্বাচন করে আসবে তাদের ক্ষেত্রে আপার হাউসে কি হবে? না, এটা হলো একটা থ্রেশহোল্ড আছে যে এত পার্সেন্টের কম হলে আপনি আসন পাবেন না। এটা একটা থ্রেশহোল্ড ঠিক করা হচ্ছে যে ধরেন সেটা 5% হতে পারে, 1% হতে পারে, 2% হতে পারে। যদি ধরেন স্বতন্ত্র যারা, তারা যদি সবাই মিলে 1% কনস্টিটিউট না করতে পারে, তাহলে তো তারা আসতে পারবে না। ঠিক আছে, এটার অনেকগুলো মানে পিআর এরও অনেকগুলো ফর্মুলা আছে। নীতিটা হচ্ছে যে সবাইকে জায়গা দেয়া। এখন জামায়াত ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দল যেটি বলছে সেই অর্থে তো মানে তাদের সেই ব্যবস্থায় গেলে তো স্বতন্ত্রেরও কোনো সুযোগ থাকে না। মানে হ্যাঁ, স্বতন্ত্র ওনারা বলছেন যে স্বতন্ত্ররা জোট করবে। হ্যাঁ, স্বতন্ত্ররা জোট করে আলাদা ঐক্যমত করলে তো আর তাদের স্বতন্ত্র বোধই থাকে না। হ্যাঁ, এরকম অনেক প্রশ্ন আছে। তো সেই কারণেই আমরা মনে করি যে এখন এই মুহূর্তে পিআরটা, বিশেষত ইলেকশনে যখন আর ধরেন কত ফেব্রুয়ারি হলে আর 4-5 মাস আছে, হার্ডলি 6 মাস আছে, এখন এই এত বড় মেজর এক্সপেরিমেন্টে আমরা যেতে পারবো না। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে সীমানা পুনর্নির্ধারণ এগুলো নিয়ে কাজ করছে। মানে সীমানা, তাছাড়া হচ্ছে যে জামায়াত ইসলামের আপনার যারা সম্ভাব্য ক্যান্ডিডেট, তারা তো এলাকায় নিজস্ব প্রচারণা করছে। এবং আমরা খবর পাই, যেটা শুনতে পাই আর কি, আপনারা নিশ্চয়ই জানেন, ইভেন বিএনপিরও কিন্তু 300 আসনে প্রার্থী সেট না যে অমুকেই দাঁড়াবে অমুক আসনে। সর্বোচ্চ তারা 80-90টা আসনে এটা সেট করতে পেরেছে, বাকি জায়গায় কিন্তু একাধিক দাবিদার আছে। কিন্তু একমাত্র যে দলের মোটামুটি 300 আসনে প্রার্থী সেট, সেটা হচ্ছে জামায়াত ইসলাম। তারা সবচেয়ে প্রস্তুত। তো এখন এইটা তারা আবার এখানে পিআরের কেন, মানে এটা আমাদের কাছে প্রশ্ন আছে। এই কারণে আমরা এই যুগপৎ আন্দোলন, আমরা মনে করি যে তাদের দলীয় একটা এজেন্ডা থাকতেই পারে, তারা করছে। আমরা এটার সাথে এই কারণে নয়, আমরা এখন মানে ওই যেটা আলোচনায় ফোকাস করছি। জি, অনেক ধন্যবাদ জনাব বাবুল। পিআর সম্পর্কে, আপার হাউসে পিআর সেটি কি আসন ভিত্তিক হবে না সংখ্যানুপাতিক? तो आपके लिए मेरी बहुत प्यार है लेकिन क्या कर सकते भाई, বিষয় হচ্ছে এখন দেশের জন্য পিআর দরকার। পিআর মানে প্রেম দরকার, ভালোবাসা দরকার। যেটা খুব সুন্দরভাবে বললেন আমার সহ আলোচক সরওয়ার তুষার, সেটা হচ্ছে যে জামাত এখন কেন এই পিআর চাচ্ছে, এটা নিয়ে অনেক প্রকারের আসলে চিন্তার বিষয় আছে। প্রথম চিন্তার বিষয় হচ্ছে যে তারা কিন্তু আসলেও, যে সরওয়ার বলেছে যে 300 আসনেই প্রার্থী দিয়ে দিয়েছেন, নির্বাচনের জন্য ফুল প্রস্তুত তারা। এবং আমার কাছে মনে হয়েছে যে জামাত হয়তো আরও কিছু নেগোশিয়েট করতে চাই সরকারের সাথে বা বড় দলগুলোর সাথে, যে তারা আর কতটুকু সুবিধা নিতে পারে। কিন্তু তাই বলে যে রাস্তায় যাবে, এটা আমার বিশ্বাস হয়নি। কিন্তু যখন তারা রাস্তায় যাওয়ার, আন্দোলন করার, এই দেশটাকে যখন আন্দোলন বানানোর একটা পায়তারা করছে, নির্বাচন কি তাদেরকে আত্মবিশ্বাসী করে তুলছে? দেখুন, ছাত্র সংসদ তো জামাতের কোনো প্যানেল ছিল না। জামাতের প্যানেল ছিল কি, মানে ডাকসুতে কি শিবিরের প্যানেল ছিল? ছিল না। সাধারণ শিক্ষার্থীরা জানে, শিক্ষার্থীদের না। দেখুন, জানা আর প্রকাশ করা দুটো আলাদা জিনিস। সেটা হচ্ছে কৌশল হতে পারে তাদের, না কৌশল, গুপ্ত, এগুলা তো অনেক অনেক পুরাতন কথা, এগুলো আর আজকের আলোচনায় আমি আনতে চাচ্ছি না। তবে এটা কনক্লুশনে বলতে চাই, সেখানে শিবিরের কোনো প্যানেল ছিল না। সো
এটা নিয়ে ভাববার কারণ নাই। আর ডাকসু, ওই যে মান্না ভাই একটা পারফেক্টলি একটা কথা বলেছে তুষার, যে ডাকসুতে জিতলে যদি সারা বাংলাদেশে জিতা যায়, তো আমি মাহমুদুর রহমান মান্না অনেক বড় একটা রাজনৈতিক দলই এখনো ভালো করে করতে পারলাম না, পার্লামেন্ট মেম্বার মন্ত্রিত্ব নিয়ে এত দূরে থাক। কাজেই ডাকসু অ্যান্ড ওই নওগাঁর গ্রামের একটা উপজেলা, অ্যাবসলিউটলি ডিফারেন্ট বিষয়। আচ্ছা, দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে আজকের এই পিয়ারের আলোচনাটা বলতে চাই। দেখুন, পিয়ারের প্রস্তাব সবার আগে বিএনপি দিয়েছে, কিন্তু বাংলাদেশের কোন লোক এটা চিন্তা করবার আগেই দিয়েছে। সেটা কোথায়? 31 দফায় আপার হাউসে। না না, আপনারা পিআর বলেন। পিয়ার বলে নাই, আপার হাউস বলছে। আপার হাউসের কথা বলেছে। সরি, ইউ আর কারেক্ট। সবার আগে আপার হাউসের কনসেপ্ট আমরা 31 দফায় দিয়েছি। আমরা বিএনপি একা দিইনি। এই 31 দফা কিন্তু গণতন্ত্র মঞ্চ, যুগপৎ আন্দোলনে আমাদের যতগুলো সহযোগী ছিল সবাইকে নিয়ে আমরা দিয়েছি। কাজে আপার হাউসটা কিন্তু আমাদের ড্রিম। এটা এখন এটাকে আমি স্বপ্ন দেখলাম যে আমি এটা করব, এটা কেমন ভাবে করতে হবে, এই ভীষণটাকে আমাকে এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবার বোধহয় সবচেয়ে বেশি স্পৃহা আমার থাকবে, কারণ এটা আমি ড্রিম দেখেছি। এখন যে প্রস্তাবগুলো আসতেছে, যেমন আপনি একটু আগে বললেন যে ওনাকে তুষার ভাইকে বললেন যে তাহলে স্বতন্ত্রদের কি হবে, এগুলো কিন্তু কোনো প্রশ্নের কোনো সুরাহা হয়নি। এই বিষয়গুলো আলোচনায় থাকা ভালো, আলোচনা আমরা পছন্দ করি। সালাউদ্দিন আহমেদের আমি আজকের বক্তব্যগুলো শুনছিলাম সন্ধ্যায় যে টিভিতে, উনি একটা সুন্দর কথা বলেছেন, আমাদের কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দল নেই, তো আমরা সবাই রাজনৈতিক সহযোগী, আমরা সবাই রাজনৈতিক সহযোগী। আমাদের মত আলাদা হতে পারে, পথ আলাদা হতে পারে, আমাদের চিন্তা ভাবনা আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই রাজনৈতিক সহযোগী। তো এই যে এই জিনিসটা আমাদের মাথায় থাকলেই ভালো হয়, কারণ দেশে এখন যে পরিস্থিতি, সারের দাম কৃষকদের, গতকালকে 3 জন কৃষক আমাকে ফোন দিয়েছে, ভাইয়া যেখানে সরকারি রেট 1100 টাকা, 1600 টাকাও সার পাওয়া যাচ্ছে না ভাইয়া। এই জিনিসগুলো কে দেখবে? সারের দাম বৃদ্ধি পেয়েছে, সত্য। হ্যাঁ, এই বৃদ্ধি হওয়া এক জিনিস, এবং সেখানে মানে বাজার থেকে উধাও একটা দালাল চক্র গড়ে ওঠা, একটা মানুষ শোষণ করছে সমাজকে। আজকে ইলিশ, গতকালকে দেখলাম যে কুমিল্লা বর্ডার দিয়ে ইলিশ যাচ্ছে, হ্যাঁ, চোরাই পথে। এদেশে সাধারণ মানুষজন ইলিশ খেতে পারছে না, আমি পারছি না, আপনি পারছেন না, কিন্তু এই দেশে কেউ না কেউ এগুলো খাচ্ছে। এই যে এই অব্যবস্থাপনা, এটা আরো বেড়ে যাবে। কাজেই আমাদের এই আলোচনাগুলো থাকবে, আমরা এগুলো সমাধানও করব, এবং আমরা রাজনীতিবিদদেরই সমাধান করতে হবে, কারণ রাজনীতি, শুরুতেই বলেছি, রাজনীতি সবকিছুই কিন্তু নির্ভর করবে। সেজন্য বলি আগে নির্বাচনটা হোক, আমরা যার যার এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাই, লেট দ্য পিপল ডিসাইড অ্যান্ড লেট দ্য পিপলস রিপ্রেজেন্টেটিভ ফিক্স দ্য ফিউচার অফ বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ। স্যার তুষার, নির্বাচন প্রসঙ্গে যদি কিছু যুক্ত করেন 30 সেকেন্ড। না, নির্বাচন আমরা অ্যাবসলিউটলি মনে করি যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে বাংলাদেশকে যেতে হবে, কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে এই যে সংস্কারগুলো এখন আর এটাকে খুব বেশি টেনে না গিয়ে, যেগুলোর ব্যাপারে সবাই একমত হয়েছে, একটা গ্রহণযোগ্য পদ্ধতি ঠিক করে এটাকে এক্সিকিউট করে ইলেকশনের দিকে চলে যাওয়া উচিত, এটা আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।